কিভাবে মুসলিমদের মধ্যে উস্কানি দেওয়া হচ্ছে, কিভাবে হিন্দুদেরকে ভারতকে শত্রু প্রমাণিত করার চেষ্টা করে যাচ্ছে নাসিম মুনির, একটু ছোট্ট করে শোনাবো। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें. Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there, that we are two nations. একদম রীতিমতো উস্কানিমূলক বক্তব্য এটা কর্নেল চৌধুরী। কর্নেল চৌধুরী, গতকাল আমরা আলফালা যে ইউনিভার্সিটিটা রয়েছে সেখানে কিভাবে আল্লাহর নাম করে ডিরেক্ট টাকা তোলা হচ্ছে এবং মগজ ধোলাই হচ্ছে সেটা আমরা গতকাল দেখিয়েছি। কিন্তু এখন প্রশ্ন যেটা, এই যে গজওয়াতুল হিন্দ যেটাকে বারবার করে ধুয়ো দেওয়া হচ্ছে, এবং আমরা গজওয়াতুল হিন্দ নিয়ে অনেক আলোচনা করেছি যে এরপরে আবার ভারতের কোনো একটা জায়গাকে টার্গেট করা হতে পারে। চোখের সামনে আমরা দেখছি কিভাবে বিভিন্ন জায়গা থেকে এর মাধ্যমে টাকা উঠতে পারে, এবং 1.5 কোটি টাকার একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই গত নভেম্বরেরই কয়েকদিন আগে। তাহলে ভারতের এই যে এত ইন্টেলিজেন্স, এত মিলিটারি, এত অ্যাকশন ফোর্স, পাকিস্তানকে কেন শায়েস্তা করা যাচ্ছে না? দেখুন, আমি যেটা বললাম, অনেকগুলো পয়েন্ট মাথায় রেখে দিল্লিকে একটা ডিসিশন নিতে হয়। যুদ্ধটা তো একটা সোজা ব্যাপার না। যুদ্ধ যখন হবে দুদিকে বহু প্রাণ যাবে, ওদের হয়তো আরো বেশি যাবে, কিন্তু আমাদের 10টা প্রাণ গেলেও প্রাণ যাবে হচ্ছে এক। ইকোনমিক্যালি আমরা পিছিয়ে যাব। এখন ভারত চতুর্থ ইকোনমিক্যাল মাইট, সেখান থেকে আমরা হয়তো পিছিয়ে যাব। সাধারণ মানুষ, আমি আপনি যারা আরো গরিব মানুষ, যারা গ্রামে থাকে, 80% আজকের দিনেও 80% ভারতের নাগরিককে ফ্রি রেশন নিতে হয়। প্রধানমন্ত্রী ফ্রি রেশন 5 কিলো চাল, সেটা আজকের দিনেও নিতে হয়। তো যেদিন যুদ্ধ হবে এই চালের দাম যে 30-40 টাকা কিলো গরিব মানুষ আজকের দিনেও কিনছে ফ্রি রেশন ছাড়া, সেই চালের দাম হয়ে যাবে 150-200 কিলো, ডালের দাম হয়ে যাবে 250-300 কিলো, 300 টাকা কিলো। সর্ষের তেলের দাম বেড়ে যাবে। সমস্ত কিছু মাথায় রেখে একটা ডিসিশন দিল্লিকে নিতে হয়। এত সোজা না। আপনি আবেগ থেকে বলছেন, আমি আবেগ থেকে বলছি, কারণ আমরা দেখছি, আমি বলছি যে মারা যাচ্ছে সাধারণ নাগরিক, আমরা মনে করি আমাদের বাড়ির একজন মারা গেল, আমরা আবেগপ্লুত হয়ে যাই। আমরা চাই যে এক্ষুনি ইন্ডিয়া অ্যাকশন নিক, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যখন অ্যাকশন নিতে হয় তখন বিভিন্ন ভাবে তাকে চিন্তা করে এই ডিসিশনের মধ্যে আসতে হয়। হ্যাঁ, ভারত সামরিকভাবে পাকিস্তানকে যদি চায়, আপনি যেটা বললেন ওয়ান্স ফর অল, সেটা আমরা সবাই চাই, গুঁড়িয়ে দিক, কিন্তু কর্নেল চৌধুরী, আমি একটু এইটা দেখাবো যে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে পাকিস্তানের ট্যাঙ্ক, এগুলো কি ভারতের দিকেই আসছে? যে পাকিস্তানের আর্মি ট্যাঙ্ক, পাকিস্তানের নিশানা তো সেই ভারতই। একদম। আমি সেটা ট্রুপ মুভমেন্ট, আমি তো বললামই, শিয়ালকোট থেকে লাহোরে ট্রুপ মুভমেন্ট হয়েছে। ট্রুপ মুভমেন্ট হতেই পারে, ভারতেও ট্রুপ মুভমেন্ট হবে। ভারতের ট্রুপ অলরেডি লাইন অফ কন্ট্রোলে আছে, বর্ডারে আছে, পাকিস্তান করতেই পারে। পাকিস্তান 3 দিনে অপারেশন সিন্দুর 1 দেখেছে ভারত কি করতে পারে। ভারত দেখিয়ে দিয়েছে নূর খান এয়ারবেসে, যেখানে মাটির 5 মিটার তলায়, 15 থেকে 20 ফিট তলায় প্রায় 70 জন পাকিস্তানি, যারা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ছিল, নিউক্লিয়ার কমান্ড ছিল, সেটাকে কিরম ভাবে গুঁড়িয়ে দিতে হয়। ভারতের ব্রহ্মোস মিসাইল কিরম ভাবে তার এসি ভেন্টে, ওই ছোট্ট এসি ভেন্টের মধ্যে গিয়ে ওই অ্যাকিউরেট মেরে মাটির 20 ফিট তলায় গিয়ে সবাইকে শেষ করে দিয়েছে। ভারত জানে ভারতকে কি করতে হয়। ভারতকে কোনো অন্য রাষ্ট্র শিক্ষা দেবে না ভারতকে কি করতে হয়। ভারত 3 দিন পুরো বিশ্বকে দেখেছে অপারেশন সিন্দুরে ভারত কি করতে পারে। তখনও কিন্তু লাইন অফ কন্ট্রোল ভারত ক্রস করেনি, এটা প্রধান। যেদিন ভারত লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ভারতকে ক্রস করতে হবে, পাকিস্তানের কিন্তু আজকের দিনে ভারতের যে সামরিক ক্ষমতা, যে সামরিক বাহিনী আছে, যে অত্যাধুনিক অস্ত্র আছে, যে মিসাইল আছে, যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, পাকিস্তানে আমার মনে হয় যে একটা বড় অংশ না কেটে ভারতের সঙ্গে জুড়ে যায়। পাকিস্তানের এইটা চিন্তা করা উচিত, এবং আমরা এটা চাই যে ওয়ান্স ফর অল পাকিস্তানকে একটা শিক্ষা দিতে হবে। পাকিস্তানের যে মাথা, যেটা আইএসআই এবং তার সামরিক বাহিনীকে গুঁড়িয়ে দিতে হবে। এইটা যদি আমরা না করি এবং বারবার রিয়াক্টিভ হই, যখন একটা আতঙ্ক নাশকতার ছক হবে, জঙ্গি অ্যাটাক হবে, ভারত সাডেনলি একটা রিয়াক্টিভ পশ্চারে আসবে, সেটা থেকে আমার মনে হয় ওয়ান্স ফর অল একটা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত।
একদম, এবং সেই যোগ্য জবাবটা 3 দিন বা 3.5 দিনের নয়, একেবারে নেরুমূলে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে পাকিস্তানের এই বদমাইশি এবং তাদের ভারতের দিকে যে নজর, সেই একেবারে চোখ উপড়ে ফেলতে হবে। একটা শেষ প্রশ্ন কর্নেল চৌধুরী আজকের মতো আপনার কাছে, যেটা জানতে চাইবো, এই যে শাহিন শাহিদ, যাকে ইতিমধ্যেই যে মহিলা ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে, সে সরাসরি মাসুদ আজহারের বোনের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল, যে বক্তব্যগুলো, যে সূত্র মারফত খবরগুলো আমরা পাচ্ছি, এই ধরনের যে মডিউলগুলো ভারতের ভেতরে গড়ে তোলার একটা চেষ্টা হচ্ছে, সেগুলোকে কিভাবে ঠেকানো হবে? এবং এই যে প্রায় 3000 কেজি মতো অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে তো ঢুকেছে, সেটা যে পথেই হোক না কেন ঢুকেছে, পাওয়া গিয়েছে ভারতের বেশ কয়েকটা রাজ্য থেকে একত্রিতভাবে, এইগুলোকে ঠেকানোর জন্য ভারতের তো আরো বেশি করে পদক্ষেপ নেওয়া উচিত। আজকের এই বৈঠকটা সেই সমস্ত দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, একদমই তাৎপর্য। আমি আবার বললাম, প্রোঅ্যাক্টিভ ভারতকে হতে হবে, রিঅ্যাক্টিভ স্টান্স বারবার কাজ হয় না। এবং আমরা জানি আমাদের দুর্গের দরজা ভেতর থেকে খোলা হবে, শত্রু ঢুকবে। 0.5 ফ্রন্ট আছে। অনেকের মনে, আমি কোনো ধর্ম, আমি কোনো কমিউনিটির বিরুদ্ধে বলছি না, আমি 0.5 ফ্রন্ট বলছি। 0.5 ফ্রন্টে আগে যারা অনেকে ধরা পড়েছে আগে দিল্লিতে, তার মধ্যে অনেক হিন্দুরাও ছিল। তো 0.5 ফ্রন্ট মানেই আমি একটা কোনো কমিউনিটি, সংখ্যালঘু কমিউনিটিকে বলছি না, এটাকে প্রথমে ক্লিয়ার। 0.5 ফ্রন্ট মিন যারা ভারত বিদ্বেষ, যারা ভারতকে ভাঙতে চায়। হয়তো নরেন্দ্র মোদীর ওপর অনেকে রাগ আছে, সেই বিদ্বেষে ভারতকে ভাঙতে চায়। অনেকের মাথা মস্তিষ্ক ঠিক থাকে না। আমি হয়তো নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী, তার অনেক পলিসি পছন্দ করি না, তুমি যতই চেয়ে ক্রিটিসাইজ করো, কিন্তু সেই ক্রিটিসাইজ যেন ভারতের বিরুদ্ধে না হয়ে যায়। মানুষের বিরুদ্ধে করতে করতে ভারতের সার্বভৌমত্ব ভাঙার জন্য যেন সেই ফন্দি আমরা না আটি, এক। দ্বিতীয়ত, এই মণিমাত, এই শাহিনের কথা, ডক্টর শাহিনের কথা আমরা বললাম। ডক্টর শাহিন একটা মহিলাদের একটা ব্রিগেড তৈরি করছিল, আরো কোথায় কোথায় মডিউল, এই মডিউলের মধ্যে কাকে রিক্রুট করেছে, বিশেষ করে ওনার টার্গেট ছিল যারা শিক্ষিত সংখ্যালঘু, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি, তাদের নিতে হবে। কারণ তারা সমাজের একদম ক্রিমি লেয়ারে থাকে, সবার সঙ্গে মেশে, তাদের যে চিন্তাধারা সেটাকে আরো বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে পারবে। এবং যেখানে টেরার মডিউল কাজ করা দরকার, আরো লোক নিয়ে এসে ব্রেন ওয়াশ করে টেরার মডিউলের কাজ সেই একইভাবে যাকে স্ক্রিনে দেখছেন তার সংগঠন করতে পারবে। এবং এনার ভাই IC-814 অ্যাটাকে ছিল, উনিও একজন ডাক্তার, ডক্টর পারভেজ, তাকেও এখন পাওয়া যাচ্ছে না, সেও পালিয়ে গেছে। এবং এই শাহিনের সঙ্গে আপনি যেটা বললেন, হাফিজ সাইদের বোন, কারেকশন, মাসুদ আজহারের বোনের ডাইরেক্ট কানেকশন আছে। এবং মাসুদ আজহারের পরিবারের বহু লোককে অপারেশন সিন্দুরে প্রায় শেষ করে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, যখন ওদের এই যে ভবলপুরে যে সুবহান আল্লাহ যে মস্ক যেখানে ছিল, রাত্রিরে ঘুমোচ্ছিল, সেটাকে ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং তখন মাসুদ আজহার বলেছিল এর প্রতিশোধ নেবে। তো প্রতিশোধের শুরু কি শেষ আমি জানি না, তবে ভারতকে আপনি যেটা বললেন আরো স্ট্রং হতে হবে, যোগ্য জবাব দিতে হবে। এত সফট পেডলিং করে আমার মনে হয় ফরেন ডিপ্লোম্যাসি চলে না।